আরও একবার বসন্ত সূচনা পর্ব। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে প্রিয়ন্তীর ক্ষতবিক্ষত শরীরটি। পিঠে মারের দাগগুলো স্পষ্ট, কিছু ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরটাকে নিয়ে বিছানা অবধি যাওয়ার শক্তিটুকুও পাচ্ছে না সে, তাই নিথর শরীরটা সেখানেই পড়ে রয়েছে। ব্যাপারটা নতুন নয় প্রিয়ন্তীর কাছে। দুদিন পর পর তার এইরকম আচরণের সাথে পরিচিত হয় সে। আজ প্রিয়ন্তীর দোষ হলো সে ইরফানের ড্রয়ারে হাত দিয়েছে। একজন স্ত্রী তার স্বামীর ড্রয়ারে হাত দেবে, ব্যাপারটা খুব বেশি বেমানান নয়, কিন্তু মূলত সেই ড্রয়ারটাতে ইরফানের নেশার দ্রব্যগুলো ছিল। আফসোস এই ব্যাপারটা প্রিয়ন্তীর জানা ছিল না। প্রিয়ন্তী স্বাভাবিকভাবেই ড্রয়ারটি পরিষ্কারের জন্য খুলেছিল। যখন ড্রয়ারটি খুলল, দেখল তাতে শুধু ইঞ্জেকশন এবং ওষুধের পাতা। প্রিয়ন্তীর বুঝতে বাকি রইল না ওই ওষুধগুলোর পাতাগুলো কিসের। ইরফানের বাসায় আস্তে আস্তে সাধারণত রাত 10টার বেশি বাজে। সেদিনও সেটার ব্যতিক্রম হলো না। বাসায় ঢুকতে ঢুকতে খিটখিটে গলায় বলল সে, শালা জীবনটা আর ভালো লাগছে না, ইচ্ছা করে লাথি মেরে সব ফেলে দিই, পানি দাও তো। বলেই গলাটা টাই খুলতে খুলতে সোফায় গা এলিয়ে দিল। পানির সাথে সাথে ইঞ্জেকশন এবং ওষুধের পাতাগুলো টি টেবিলের উপর রাখল প্রিয়ন্তী। তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে প্রিয়ন্তী তাকে প্রশ্নবিদ্ধ করল, এগুলো কি ইরফান? ইরফান এক নিঃশ্বাসে পানির গ্লাসটা ফাঁকা করে ফেলল। তারপর গ্লাসটা টি টেবিলে রেখে ভাবলেশহীনভাবে বসে রইল। ইরফানের এই ভাবলেশহীনতা যেন একেবারে মেনে নিতে পারল না প্রিয়ন্তী। চড়া গলায় জিজ্ঞেস করলো, চুপ করে আছো কেন? বলো এগুলো কি? বেশি ফ্যাস ফ্যাস করো না তো, ভালো লাগছে না। ফ্যাস ফ্যাসের কি আছে? এগুলো ড্রাগ ইরফান। তুমি তো এমন ছিলে না। তুমি কবে থেকে ড্রাগ নেওয়া স্টার্ট করেছো? তুই আমার ড্রয়ারে হাত দিয়েছিলে? ভ্রু কুঁচকে প্রশ্নটা জিজ্ঞেস করলো ইরফান। প্রিয়ন্তীও দমে যাবার মানুষ নয়। অনড় কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দিয়েছি। স্ত্রী হয়ে এটা আমার অধিকার। তুমি কি ভেবেছিলে আমি জানবো না? তুমি আমার কাছ থেকে এগুলো লুকিয়ে যাবে? হয়তো আমি এ বাসায় বেশি দিন থাকি না, কিন্তু আমি তোমার স্ত্রী ইরফান। তো কি আমার মাথা কিনে নিয়েছো তুমি? এবার নিজেকে আর সংযত করে রাখল না ইরফান। টি টেবিলে এক লাথি মেরে চিৎকার করে উঠল ইরফান। ইরফানের চোখ জোড়া লাল হয়ে এসেছে, রাগে মাথার রগ ফুলে উঠেছে। তেড়ে এসেছে, মুখ চেপে ধরে ঠান্ডা গলায় বলে, বেশি বাড়িস না, এই বলে দিলাম। কি করবে তুমি? দেখতে চাস? বলেই মাটিতে ছুঁড়ে মারল প্রিয়ন্তীকে। মাজার বেল্টটা খুলে ইচ্ছে মতো তার উপর প্রয়োগ করতে লাগলো। আধ ঘন্টা পর যখন মেজাজটা ঠান্ডা হলো, তখন ওইভাবেই প্রিয়ন্তীকে সেখানে ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল সে। কতক্ষণ এভাবে পড়ে রয়েছে তার ঠিক নেই প্রিয়ন্তীর। ঘরে পিনপতন নীরবতা। ইরফানের হিংস্রতা আজ যেন সীমা পার করে ফেলেছে। অবশ্যই শরীরটা প্রায় এই মারের সাথে পরিচিত হয় তার। তবুও রুখে দাঁড়ানোর অহেতুক চেষ্টা চালায় সে। শরীরটা বল নেই। কোনো মতে ক্ষত শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। পায়ে শক্তি নেই যে সে তাকে টেনে নিয়ে হাঁটবে। কোনো মতে সোফাতে গিয়ে বসল সে। গলাটা শুকিয়ে আসছে। ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। চোখের সামনে আঁধার ছেয়ে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ কানে এলো প্রিয়ন্তীর। কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ইরফান কি ফিরে এলো? আবার তার উপর অমানবিক নির্যাতন করবে সে। প্রিয়ন্তীর মনে হচ্ছে সে আবারও দুঃস্বপ্নের ভেতরে ডুবে যাচ্ছে। এগুলো দুঃস্বপ্ন, চোখ খুললেই কেটে যাবে। চোখ খুললে সে কালো অতীত থেকে বেরিয়ে যাবে। মানুষটা তার দিকে এগিয়ে আসছে। বেল্ট টানার শব্দ আরও স্পষ্ট শোনা যাচ্ছে। তখনই অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। ঘুম থেকে লাফিয়ে উঠে বসে প্রিয়ন্তী। তার সারা শরীর ঘেমে একসার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। জোরে জোরে নিঃশ্বাস
ফেলতে লাগলো সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন সকাল 5টা বাজে। আজানের সুর কানে আসছে। পাশে টেবিলে রাখা পানিটুকু এক নিঃশ্বাসে শেষ করে ফেলল প্রিয়ন্তী। বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। তারপর ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বুকটা এখনও কেঁপে ওঠে প্রিয়ন্তীর। কী বিভীষিকাময় জীবন ছিল তার। এই দুঃস্বপ্নময় জীবন বিগত 4 বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। সকাল 8টা। নাস্তার টেবিলে বসে আছে প্রিয়ন্তী। 9টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে তার। আজ 24 ঘন্টার ডিউটি। ঠিক তার পাশের চেয়ারে তার মা জাহানারা বেগম বসে রয়েছেন। মেয়েকে কোনো কথা বলার আগে 3 বার কমপক্ষে চিন্তা করা লাগে তার। প্রিয়ন্তী ঠিক অপোজিটে বসে রয়েছে তার ছোট ভাই শিপন এবং তার স্ত্রী স্নেহা। তারা বারবার জাহানারা বেগমকে ইশারা করছে যাতে প্রিয়ন্তীর সাথে তিনি কথা বলেন। পরোটার টুকরোটা মুখে তুলতে তুলতে প্রিয়ন্তী বলল, কিছু বলার থাকলে সরাসরি বলো, মানুষের মুখ চাওয়ি কি আছে? আসলে বলছিলাম কি, একটা ছেলে ছিল। আমি বিয়ে করব না মা। বিয়ে করবি না বললেই তো হবে না, সারা জীবন আমাদের উপর থাকবি নাকি? শিপনের ছন্নছাড়া কথায় প্রিয়ন্তীর মুখের খাবার মুখে অবধি এসে থেমে গেল। চোখ তুলে প্রিয়ন্তী তার দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোদের ওপর মানে কি বলতে চাস? দেখ আপু, আমার বসের ওয়াইফ মারা গেছে 6 মাস। লোকটা বিয়ে করতে চাইছে। একটা 15 বছরের মেয়েও আছে। একজন বিধবা কিংবা ডিভোর্সি মেয়ে খুঁজছিলেন। খুব পয়সাওয়ালা তিনি। তোকে প্রথম দেখাতেই বেশ ভালো লাগে তার। তাকে বিয়ে করে তুই ঠকবি না। শিপনের কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তী। সূক্ষ্মভাবে তার দিকে তাকিয়ে থেকে কিছুটা সময়, তারপর ধীর কণ্ঠে বলে, তোর ইনকাম কত? কি? বললাম তোর ইনকাম কত? 37,000 টাকা। বাসায় দিস কত? 15,000 টাকা। আমি বাসায় দিই কত? 25,000 টাকা। তাহলে আমি কি তোর ওপর খাই? তুই যতটা ইনকাম করিস আমি তার চেয়ে বেশি ইনকাম করি। বাসায় একটা খরচ দেবার পাশাপাশি ছুটকির কলেজের ফিস সহ নানা খরচ আমি বেয়ার করি। এই যে মিরপুরের এই বাসায় তুই ভাড়া থাকো, সেটা এতটা সহজ হতো না যদি আমি তোমার সাথে সংসারের ভারটা না নিতাম। তাই তোমাদের ওপর আমি থাকি এটা বলাটা তোমার ভুল। রূপন্তীর বিয়েটা কিন্তু তোর জন্যই বেঁধে আছে। ক্ষিপ্ত কণ্ঠে শিপন কথাটা বলল। এবার চেয়ার থেকে উঠে ব্যাগটা ঘাড়ে নিতে নিতে প্রিয়ন্তী বলল, আল্লাহ পাক যখন তার বিয়ে লিখে রেখেছেন তখন সেটা হবে। আমার বিয়েটাও তো ছোট বয়সে দেওয়া হয়েছিল, তাতে আমি কি সংসার করতে পেরেছি? তাই ছুটকি আগে বড় হোক, তার নিজের পায়ে দাঁড়াক, তখন না হয় আমরা তার বিয়ের কথাটা ভাবব। আর একটা কথা, তুই এ বাড়ির গার্জেন নস, মা আমি আছি। বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে পড়ে প্রিয়ন্তী। স্নেহা ধীর কণ্ঠে বলে, আপুর এই তেজটা তার কাল হয়ে দাঁড়িয়েছে। সংসার তো আমরাও করি। এখন যখন একবার তার সংসার ভেঙে গেছে, তবুও সে এই তেজটা ধরে রেখেছে। এই বিয়েটা কত ভালো ছিল। এতে করে আপনার ছেলের বেতনটাও বেড়ে যেত, খোটাও দেবে, অথচ সাহায্যও করবে না। আমাদেরও তো ভবিষ্যৎ আছে। জাহানারা বেগম কিছু বললেন না। বছরখানিক হয়েছে তার স্বামী শাহাদাত সাহেব মারা গেছেন। স্বামী বেঁচে থাকতে মেয়েটাকে কখনো কোনো কথা শুনতে হতো না, তখন এমন সম্বন্ধও আসতো না। শাহাদাত সাহেবই রাজি হতেন না। মেয়েটার বয়স এখন 30-এ পড়েছে। বয়স বাড়তি, তাই এখন নানা কথা শুনতে হচ্ছে। তিনি চাইলে হয়তো তার ছেলে এবং বউকে দুটো কথা শুনিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি করবেন না, কারণ তিনিও চান মেয়েটার বিয়ে হোক, তার জীবনে আরও একবার বসন্ত আসুক। কতদিন একাকিত্ব জীবনে থাকবে সে? রিকশায় বসে রয়েছে প্রিয়ন্তী। জ্যামের কারণে রিকশা নড়ছে না 1 সেন্টিমিটারও। ঘড়িতে সময় পার হচ্ছে। হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার সে। পেশাগত দিক থেকে একজন নিষ্ঠাবান ডাক্তার সে। আজ অবধি 1 মিনিট লেটের খাতায় নাম ওঠেনি তার, কিন্তু আজ হয়তো দেরিটা হবেই। সামনে একটা বিস্তর গণ্ডগোল হচ্ছে। একটা চোরকে
ধুম মার দেওয়া হচ্ছে। আজ সবাই তাদের কাজ ফেলে হয় তাকে মারছে, নয় দাঁড়িয়ে মারার দৃশ্য উপভোগ করছে। হঠাৎ একজন যুবক বাইক থেকে নেমে গণ্ডগোলের ভেতরে ঢুকলো। হাত নাড়িয়ে নাড়িয়ে সবাইকে শান্ত করলো। মিনিট 10 পর গণ্ডগোল থেমে গেল। চোরটা ছেড়ে দিল সবাই, আর সেই যুবকটা ছেলেটার কলার ধরে কোথাও নিয়ে গেল। ধীরে ধীরে জ্যামটা খুলল। আজ এতদিনের রেকর্ড ভেঙেই গেল প্রিয়ন্তীর। রিক্সা চলা শুরু করলো। গন্তব্য এএস হসপিটাল। ড্রেসটা চেঞ্জ করে নিজের ডেস্কে বসলো প্রিয়ন্তী। হঠাৎ একজন নার্স এসে তাকে জানালো, ম্যাডাম, একজন আহত রোগী এসেছেন। এত তাড়াতাড়ি? আচ্ছা চলেন। ওয়ার্ডে যেতেই চোখ ছানা ভরা প্রিয়ন্তীর। আহত রোগী আর কেউ না, সেই মার খাওয়া চোরটা। নিজের কৌতূহলকে দমিয়ে রেখে প্রিয়ন্তী তার ট্রিটমেন্ট শুরু করলো। চিকিৎসার মধ্যে তাকে জিজ্ঞেস করে প্রিয়ন্তী, তোমার সাথে কেউ এসেছে? আমি এসেছি ওর সাথে। কথাটা কানে আসতেই পেছন ঘুরে তাকায় প্রিয়ন্তী। পেছনে ফিরতে দেখে একজন নেভি ব্লু কালারের শার্ট এবং কালো জিন্স পরিহিত একজন যুবক তার সামনে দাঁড়ানো। যুবকটি উচ্চতায় কম করে হলেও 6 ফুট হবে। দেখতে শ্যামবর্ণের, চুলগুলো বেশ কায়দা করে স্টাইল করা, চোখে চশমা। দেখলে একজন নিতান্ত সুদর্শন ভদ্রলোক বলে মনে হচ্ছে। রাস্তায় তার চেহারা না দেখতে পারলেও এই লোকটাই যে চোরটাকে ধরে নিয়ে গেছিল সেটা বুঝতে বাকি রইল না প্রিয়ন্তীর। চোখ জোড়া সরু করে ভ্রু যুগল কুঁচকে ধীর কণ্ঠে বলল, আপনি ওর সাথে? জি। কি হন রোগীর? আমি ওর বড় ভাই। ও, রোগীর টেস্ট করাতে হবে। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না একটু দেখা লাগবে। আর হাত হয়তো ফ্র্যাকচার হতে পারে। এক্স-রেতে বোঝা যাবে, না হলে একটা সিটি স্ক্যান করাতে হবে। নিচে গিয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিন। ঠিক আছে। আপনার নাম? জি। রেফারেন্সের জন্য ডক্টর প্রিয়ন্তী আহমেদ। নামটি শোনা মাত্র কোনো কথা না বলে পেছন ঘুরে হাঁটা দেয় ছেলেটা। এতে প্রিয়ন্তী একটু আঁতে লাগে। আজ সকাল থেকে মেজাজটা বিগড়ে আছে। উপরে ছেলেটা এমন ব্যবহার যেন কিছুতেই হজম হলো না প্রিয়ন্তীর। এত অভদ্র মানুষ হয়? ভদ্রতার বালাই নেই। একে চোরের বড় ভাই। পোশাক আশাক দেখে বোঝা নেই লোকটা এত ধুরন্ধর। তাই আর সংযম না রাখতে পেরে পেছন থেকেই বলে উঠল, শুনুন। জি, কিছু বললেন? ছেলেটি পেছনে ফিরে একটু কর্কশ কণ্ঠে কথাটা বলতেই প্রিয়ন্তী বলে ওঠে, পেশেন্ট সবার আগে, তাই চোর ছ্যাঁচড় না দেখে আমি চিকিৎসা শুরু করেছি। চিকিৎসা হয়ে গেলে যথারীতি থানায় ফোন করব আমি। আহত হলেও মানুষটি পেশা এবং তার জীবনে প্রভাব ফেলে। একটু আগেই না বললেন তাকে হাসপাতালে থাকতে হবে? হ্যাঁ, পুলিশের সাথে আমি সেইভাবেই কথা বলে নেব। আচ্ছা, তবে আমি বলছি, যতক্ষণ ও ঠিক না হচ্ছে ও এখানেই থাকুক। লোকটার কথার ভঙ্গিমায় এমন যেন কোনো থানার ইন্সপেক্টর। প্রিয়ন্তীর মেজাজটা অধিক খারাপ হতে লাগলো, কিন্তু তার মাঝেই নিজেকে ঠান্ডা করে ধীর কণ্ঠে বলল, আপনি কি নিজেকে পুলিশ ভাবছেন? আপনার পোশাক আশাক দেখে বোঝার উপায় নেই যে আপনি ওর ভাই। নিজের ভাইকে এভাবে চুরির শিক্ষা দেওয়াটা বোধহয় কোনো বড় ভাইয়ের দায়িত্ব নয়। আপনিও কি তবে সেই লাইনের? দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি ঠিকই বুঝেছি। আমার ধারণা আপনি নিজেই ওকে দিয়ে এই কাজগুলো করান। সুমাইয়া, একটু থানায় ফোন দাও তো। আরে আজব মহিলা তো আপনি। আমি নিজেই পুলিশ। আপনি কাকে ফোন দিয়াচ্ছেন? ছেলেটার কথা শুনে তাচ্ছিল্যের স্বরে প্রিয়ন্তী বলে, ও তাই নাকি? এটা কি বাংলা সিনেমা? এক ভাই পুলিশ তো আরেক ভাই চোর। ফাজলামি করছেন আমার সাথে? আপনাকে তো সবার আগে জেলে দেওয়া উচিত। এই সুমাইয়া, ফোন করো থানায়। প্রিয়ন্তীর হুঙ্কার কণ্ঠে আদেশ পালন করতে বাধ্য হলো নার্স সুমাইয়া। প্রিয়ন্তীকে বোঝানোর অসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সামনের যুবক এবং চোর ছেলেটি। কিন্তু কে কার কথা শোনে? একে তো বলা হয় এক জায়গার রাগ অন্য জায়গায় মেটানো। নিজের টেবিলের ওপর বসে রয়েছে প্রিয়ন্তী। মুখটা লজ্জায় নিচু হয়ে রয়েছে।
তার ঠিক অপর পাশে বসে রয়েছে যুবকটি এবং একজন পুলিশ অফিসার। যুবকটি বাঁকা হাসি হেসেই যাচ্ছে। যুবকটি সত্যি সত্যি একজন পুলিশ ইন্সপেক্টর। মুখে বাঁকা হাসি রেখেই ঠান্ডা কণ্ঠে বলল, কে যেন বলছিল আমাকে সবার আগে জেলে ভরা উচিত। আই এম সরি। আসলে আপনি যখন বলছিলেন আপনি ওর ভাই, তখন আমি ভেবেছিলাম এই জন্যই মানুষের কথা শুনতে হয়, নিজের মুখটা একটু বন্ধ রাখতে হয়। আপনি তো ডাক্তার, আপনার তো অভ্যাস থাকার কথা এইসবের। আপনি কি আমাকে টন্ট করছেন? না, ফ্রি অ্যাডভাইস দিচ্ছি। রাখলে রাখবেন, না রাখলে নেই। বাই দ্য ওয়ে, ওই রাসেল নামের ছেলেটার ট্রিটমেন্টটা ভালো করে করবেন, বেশি মার খেতে হয়েছে ওকে। আপনি কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? হ্যাঁ তুলছি। যা হেনস্থা করলেন আমাকে, আপনার টপ লেভেল নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এতই হট মেজাজের কি ডাক্তার হয়? যুবকটির কথা শুনে গা যেন জ্বলে উঠল প্রিয়ন্তীর। দাঁতে দাঁত চেপে বলল, দেখুন মিস্টার আরাফাত, ইন্সপেক্টর ইয়াসির আরাফাত, হোয়াট এভার, আমার কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তোলার আগে একটু চিন্তা করা উচিত আপনার। আগে আমার সম্পর্কে জেনে নেবেন, তারপর কথা বলবেন। আপনার মনে হয় না আপনারও কোনো মন্তব্য দেবার আগে দুবার চিন্তা করা উচিত? রাসেল নামক ছেলেটাকে চোর বলার আগে একটু চিন্তা করেছেন? আরাফাতের কথাটা শোনার পর চুপ মেরে যায় প্রিয়ন্তী। সত্যি, সে কখন থেকে সে ওই ছেলেটাকে চোর চোর বলে উল্লেখ করে যাচ্ছে। ছেলেটার বয়স 16 কি 17 হবে। কি মিষ্টি একটা চেহারা, গোল গোল ফর্সা একটা চেহারা। ছেলেটার এই বয়সে পড়াশোনা করার কথা, অথচ আজকাল রাস্তায় মার খেতে হচ্ছে। প্রিয়ন্তীকে চুপ থাকতে দেখে আরাফাত ঠান্ডা কণ্ঠে বলল, রাসেলের বয়স 15। ছেলেটার মা বাবা কে সেটা ওর জানা নেই। পেটের ক্ষুধা আর অভাব মানুষকে সব কিছু করায়। রাসেলের ব্যাপারটাও তাই। মুদির দোকানে একটা বাটার বান চুরি করতে যেয়ে ধরা খেয়েছে। তাই এই নাবালক ছেলেটাকে সামান্য 10 টাকার বাটার বান চুরির অপরাধে আটকে রাখার ইচ্ছে আমার হলো না। ওর চিকিৎসার কোনো ত্রুটি রাখবেন না, আমি বিল দিয়ে দেব। এমনি অনেক সময় নষ্ট হয়েছে আমার, আর সময় নষ্ট করতে চাইছি না। উঠলাম বলে উঠে দাঁড়ালো আরাফাত। আরাফাতের কথাগুলো গা জ্বালানো, কিন্তু লোকটা অন্যরকম। প্রিয়ন্তী চাইলে তাকে ঘৃণা করতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক, মাত্রাতিরিক্ত মেজাজ খারাপ হচ্ছে। লোকটার কথা বলার ধরন অত্যন্ত বাজে। হয়তো পুলিশে আছে বলেই এত ভাব। প্রিয়ন্তীও কম যায় না, নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমার দায়িত্বজ্ঞানের হিসেব আমি আপনাকে দেব না, সুতরাং আমাকে আমার মতো কাজ করতে দেবেন, এটাই আশা করি। তবে নিশ্চিত থাকুন, আমি কখনো আমার দায়িত্বে কোনো ত্রুটি রাখিনি, আজও রাখব না। আসতে পারেন। আরাফাত এক দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর পকেটে হাতখানা গুজে গট গট করে বেরিয়ে গেল প্রিয়ন্তীর রুম থেকে। আরাফাত বেরিয়ে গেলে স্টেথোস্কোপটা গলা থেকে নামিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল প্রিয়ন্তী। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। এই লোকটা তার 2 ঘন্টা সময় নষ্ট করেছে। এই রকম কখনো হয়নি তার সাথে। লোকটার সাথে সাথে প্রথম দেখাতে একবারে ঝগড়া হয়ে যাওয়ার এটা তার সাথে এই প্রথম হলো। তবে মনে শান্তি লাগছে। লোকটার মুখের ওপর উচিত জবাব দিয়েছে সে। 5 মিনিট রেস্ট করে আবার রাউন্ডে যেতে হবে। ব্যস্ততাই ভালো, অন্তত বুকে চাপা কষ্টগুলো চাপাই থাকে, মাথায় উপর চড়ে বসে না। রাত 8টা। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আরাফাত, হাতে সিগারেট। উত্তরের বাতাস লোম খাড়া করে তুলছে। মাসটা পৌষে শেষের দিক। বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে শুকটান দিতে ব্যস্ত আরাফাত। ব্যস্ত শহরটাকে দেখতে আলাদাই মজা। প্রায় এই সময়টা উপভোগ করে সে। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করল। তার ভালো লাগছে না ব্যস্ত শহর দেখতে। বারবার সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে হতে লাগলো। এই 27 বছরের জীবনে এমনটা তার সাথে প্রথম হলো। তাকে কেউ অহেতুক কারণে জেলে ভরতে চাইলো, তার সাথে ঘন্টা ধরে ঝগড়া করলো, কিন্তু সেই নারীটি তার মস্তিষ্কে জেঁকে বসে আছে।
অনুভূতিটা বিরক্তিকর নয়, কিন্তু সুখময়ও নয়। আরাফাত বুঝতে পারছে না তার কী করা উচিত। প্রিয়ন্তী আহমেদের চেহারাটা কিছুতেই মাথা থেকে ঝাড়তে পারছে না। শীতের পরিমাণ বাড়ছে। এখনও ফাগুনের ছোঁয়া আসেনি ঢাকা শহরে। হয়তো এই কারণেই মাথাটা জমে রয়েছে। ঠান্ডার সাইড এফেক্ট হয়তো। আরাফাতের দৃষ্টি বাইরের দিকে, কিন্তু মাথায় একটা নাম ঘুরপাক খাচ্ছে, প্রিয়ন্তী আহমেদ। হঠাৎ রেলিংয়ের ওপর থাকা মোবাইলটা বেজে উঠল। ভাবনার সাগর থেকে বেরিয়ে সিগারেটটা নিভিয়ে মোবাইলটা রিসিভ করল সে। রিসিভ করতে একটা মিষ্টি কণ্ঠ কানে এলো তার। হ্যালো, আসসালামু আলাইকুম আরাফাত সাহেব। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি এএস হসপিটাল থেকে ডাক্তার প্রিয়ন্তী আহমেদ বলছিলাম। আপনি কি একটু হাসপাতালে আসতে পারবেন? কেন বলুন তো? একটু এমার্জেন্সি, রাসেল ব্যাপারে। একটু আসতে পারবেন? প্রিয়ন্তীর কণ্ঠে উদ্বিগ্নতা ছিল, তাই আরাফাতও দেরি না করে সম্মতি জানিয়ে ফোনটা রেখে দিল। রাসেলের কি কিছু হয়েছে? চিন্তার ঝুড়ি মাথায় জেঁকে বসল। কোনো সময় নষ্ট না করেই ছুটল হসপিটালে। চিন্তায় মাথা বন্ধ বন্ধ লাগছে। হাসপাতালে যেতেই কোনো সময় নষ্ট না করেই ছুটল হাসপাতালে। চিন্তায় মাথা বন্ধ বন্ধ লাগছে। হাসপাতালে যেতেই প্রিয়ন্তীর সাথে ওয়ার্ডের বাইরে দেখা হলো আরাফাতের। প্রিয়ন্তীকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি বলছিলেন ইটস এমার্জেন্সি। আরাফাত রীতিমতো ঘামছে। পৌষে থরথর কাঁপুনিময় শীতের তার কপালে বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। গলার স্বর কাঁপছে, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, যেন ঝড়ের বেগে ছুটে এসেছে সে। প্রিয়ন্তী এক নজর তাকে পর্যবেক্ষণ করে ধীর কণ্ঠে বলে, আপনি আগে একটু শান্ত হন। ও ঠিক আছে তো? ও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার সাথে আসুন, কিছু ব্যাপারে আপনার সাথে কথা বলার আছে। আরাফাত কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে। রাসেল নামক ছেলেটির প্রতি একরকম মায়া সৃষ্টি হয়ে গেছে। লোককথিত আছে আর্মি পুলিশদের কোনো মায়া দয়া থাকতে নেই, কিন্তু না চাইতেও রাসেলের প্রতি এক প্রকার টান তৈরি হয়ে গেছে আরাফাতের। একটু শান্ত হওয়ার পর আরাফাত প্রিয়ন্তীর পিছু পিছু তার ডেস্কে যায়। সে চেয়ারে বসলে প্রিয়ন্তী ধীর কণ্ঠে বলে, আমরা কিছু টেস্ট করিয়েছি। ওর বা হাতে প্রচণ্ড ব্যথা। প্রথমে ভেবেছিলাম হাড় ভেঙেছে হয়তো। যেভাবে মার খেয়েছে এটা খুব স্বাভাবিক, কিন্তু সিটি স্ক্যানের পর খেয়াল করলাম ওর হাত ভাঙেনি, কিছু লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং ওর হাড়ের কাছে একটা টিউমার আছে, সেটা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। আমি রিপোর্টগুলো আমাদের কনসালটেন্ট ডক্টর সৌভিক চ্যাটার্জিকে দেখিয়েছি। উনি কিছু টেস্ট দিয়েছে। টেস্টগুলোর উপর ভিত্তি করে আমরা ফার্দার স্টেপ নেব। যেহেতু ওর কোনো গার্ডিয়ান নেই, সেহেতু আপনার সাথে কথা বলাটা জরুরি ছিল। যদি টিউমার অপারেট করা যায় তাহলে আমরা বলবো অপারেশন করতে। অপারেশন করলে কি ও সুস্থ হয়ে যাবে? আশা রাখছি। আসলে টিউমার, ক্যান্সার ব্যাপারগুলো খুব সেন্সিটিভ, আর বয়সটাও ছোট। চিকিৎসাগুলো ব্যয়বহুল। একজন অচেনা মানুষের জন্য এত ব্যয়বহুল চিকিৎসা কি আপনি করাতে রাজি? আপনি প্লিজ টাকা নিয়ে চিন্তা করবেন না, বাচ্চাটা বেঁচে উঠুক, আমি সেটাই চাই। আরাফাত নির্লিপ্ত কণ্ঠে অকপটে কথাগুলো বলল। প্রিয়ন্তী তার মুখের দিকে চেয়ে আছে। আজকাল এমন মানুষ হয়? একবিংশ শতাব্দীতে এসে এমন হাতেম তাই এর মতো মানুষ দেখতে পাওয়া কোনো মিউজিয়ামে সংরক্ষিত 1000 বছরের পুরনো ডাইনোসরের হাড়ের মতো দুর্লভ ব্যাপার। প্রিয়ন্তী কানকে বিশ্বাস করতে পারছে না, তাই আরও একবার প্রশ্ন করল, আপনিও চিকিৎসা করাতে চান কি? এটা কিন্তু ব্যয়বহুল চিকিৎসা। আমি কানে হালানই ডক্টর সাহেবা। আমি তো বললাম টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করব। ও চিকিৎসা ত্রুটি রাখবেন না, এটা আমার রিকোয়েস্ট। আরাফাতের কথাগুলো নিতান্তই গা জ্বালানো, কিন্তু এখন ঝগড়া করাটা পরিস্থিতি অনুকূল নয়। তাই ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে প্রিয়ন্তী বলল, ঠিক আছে, তাহলে কালকে সকাল 10টার দিকে উপস্থিত থাকবেন। স্যার রাউন্ডের পর আপনার সাথে এই কেসটা ব্রিফিং দেবেন। আপনি থাকবেন না?
জি না, আমার ৯টায় ডিউটি শেষ। আমি এখান থেকে ৯:১৫-তে বেরিয়ে যাই। ও, রাসেলের সাথে একটু দেখা করা যাবে? কালকে সকালে করুন। এখন তো আসলে ভিজিটিং আওয়ার নয়। কিছু রুলস আমাদেরও ফলো করতে হয়। বেশি না, ৫ মিনিট নেব প্লিজ, ৫ মিনিট। আরাফাতের আকুতি ভরা আবদারটা কেন যেন ফেলতে পারল না প্রিয়ন্তী, তাই বাধা না দিয়েই রাসেলের সাথে কথা বলার সুযোগ করে দিল আরাফাতকে। আরাফাত একটা কৃতজ্ঞতাময় হাসি দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। লোকটা হাসলে মন্দ লাগে না, একটু চ্যাটাং চ্যাটাং কথা ব্যতীত লোকটাকে অপছন্দ করার কারণ খুঁজে পেল না প্রিয়ন্তী। আরাফাত যখন রাসেলের বেডের কাছে গেল তখন রাসেল বসে বসে স্যালাইনের চ্যানেলগুলো খোঁচাখুচি করছে। আরাফাত এসে পাশে বসতেই সে কাজ বন্ধ করে একবারে ভদ্রছেলের মতো মাথা নিচু করে বসে রইল। রাসেলের এরূপ কাজ দেখে মুচকি হাসি দিয়ে আরাফাত বলল, কিরে, এখানে ভালো লাগছে না? না, সেটা না, এখানে সবাই খুব যত্ন নেয়। ওই সুন্দরী ডাক্তার আফাটা তো অনেক ভালো, আমারে চকলেট দিয়েছে। আর এখানে খাওয়ার চিন্তা নেই, ওরে খানা। শুধু একটা সমস্যা, বইয়ে থাকা লাগে। এত সুবিধা পাচ্ছিস, একটু অসুবিধাতে কিছু যায় আসে না। এখন শরীরটা কেমন লাগছে? বেদনা আছে, তবে এখন কম। বিকেলবেলা সেই ঘুম দিয়েছিলাম, তার আগে ওর রে ব্যথা। ঘুম থেইকা উঠার পর একটু কমেছে। ও, ঠিক হয়ে যাবে। আর ওই রকম কাজ করবি না, তাহলেই হবে। আমি আজকে উঠি, নয়তো তোর সুন্দরী ডাক্তারি আফা আমাকে পিটাবে। কালকে আবার আসবো, এখন রেস্ট কর। বলে উঠতে নিলে রাসেল আকুতিময় কণ্ঠে ডেকে ওঠে, ভাইজান, কিছু বলবি? আপনি খুব ভালো মানুষ, কতলা টাকা যাইছে আপনার? আমার কিছুই নাই, তবে সেইরে উঠা আমি আপনার নিকট কাম কর্ম। এই দেনা আমি শোধ করান লাগবে। রাসেলের কথাটা শুনে কেন যেন চোখের কোণটা ভরে এলো আরাফাতের। কিন্তু পুরুষের নাকি কানতে নেই, আর পুলিশের তো একবারেই বারণ। তাই ধমকের স্বরে বলল, সেটা নিয়ে তোর ভাবতে হবে না, আমার পাওনা আমি আদায় করে নিতে পারবো। থাক, তুই আসি। বলে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ল আরাফাত। রাসেল এবং আরাফাতের কথোপকথন দূর থেকে অবলোকন করল প্রিয়ন্তী। আজ ৫ বছর সে ডাক্তারি প্র্যাকটিস করছে। সব সময় এক সিনিয়র ডাক্তারের উপদেশ সে মেনে এসেছে। কখনো রোগীর প্রতি মায়া জন্মাতে দেবে না, তাহলে চিকিৎসা করার সময় হাত কাঁপবে। এতদিন এই উপদেশটা অক্ষরে অক্ষরে পালন করেছে সে, কিন্তু অযাচিত কারণে রাসেল নামক ছেলেটার প্রতি মায়া কাজ করছে তার। হয়তো তার বেদনাদায়ক ছেলেবেলাকে উপলব্ধি করতে পারছে সে, হয়তো তার দুর্ভাগ্য প্রিয়ন্তীর মনে কোনো দাগ কেটেছে। এই ছেলেটাকে সুস্থ দেখা একটা আশা মনের মাঝে জন্ম নিয়েছে। এখন সব কিছু ওই উপরওয়ালার ওপর, যিনি সবার ভাগ্য লেখেন। তার ইশারা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। সকাল 10টা। কনসালটেন্ট ডক্টর সৌভিক চ্যাটার্জির সাথে দেখা করবে বিধায় অপেক্ষা করছে আরাফাত। কম হলেও আধ ঘন্টা ধরে বসে রয়েছে। কাল সারা রাত ঘুম হয়নি, চোখ জোড়া লাল হয়ে আছে, মাথায় বিভিন্ন চিন্তা। বড় গলায় বলে তো দিয়েছে চিকিৎসার সকল খরচ বহন করবে, কিন্তু এত বড় টাকা জোগাড় করতে খবর হয়ে যাবে তার। একটা লোনের আর্জি দিতে হবে আজকে। সরকারি চাকরি, লোন নিলেই স্যালারি থেকে প্রতি মাসে কেটে নেবে। কিন্তু কিছুই করার নেই, মা জানতে পারলে খবর আছে। চিৎকার করে ঘর মাথায় তুলবেন। লাখখানেক টাকা অচেনা এক পথশিশুর জন্য খরচ করবে নিজের আহাম্মক ছেলে, সেটা রাফিজা বেগম কিছুতেই মানবেন না। সব কিছু মিলিয়ে বেশ চাপে আছে আরাফাত। সব চিন্তা করছে এবং নখ কাটছে। তার এটা খুব খারাপ স্বভাব আছে, চিন্তায় পড়লেই নখ কাটে। নখ কাটলে বুদ্ধি কমে যায়, এই কথাটা তো একটা 5 বছরের বাচ্চাও জানে। আপনি হয়তো ব্যতিক্রম। কণ্ঠটা কানে আসতেই মাথা তুলে তাকায় আরাফাত। তার সামনে প্রিয়ন্তী দাঁড়ানো, কিন্তু তার তো ডিউটি শেষ। তাহলে? অবাক কণ্ঠে আরাফাত জিজ্ঞেস করে, আপনি
আপনার তো 9টায় ডিউটি শেষ। তাহলে? রাসেলের ব্যাপারে সৌভিক স্যারের সাথে কথা বলতে থেকে গেছি। কথা হয়েছে? আগামী সোমবার স্যার অপারেশন করবেন। রবিবারের মধ্যে কিছু ব্লাড ডোনার জোগাড় করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি অপারেশন হবে ততই ভালো হবে। ও আচ্ছা, অপারেশনের কস্টটা কত? আপনি 1040 জোগাড় করুন। এত কম? টিউমার বেশি ক্রিটিক্যাল নয়। ও, আমি কি ডাক্তারের সাথে কথা বলতে পারবো? জি, স্যার কেবিনে আছেন। থাকুন তাহলে, আমি আসি। বলে প্রিয়ন্তী হাঁটা দিল। প্রিয়ন্তী যাবার পর আরাফাত এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। প্রিয়ন্তী নামক মেয়েটির মাঝে কিছু একটা রয়েছে যা আরাফাতকে আকর্ষণ করতে যথেষ্ট। ঠোঁটের কোণে অজান্তেই প্রশান্তির হাসি ফুটে উঠল আরাফাতের। এখন গন্তব্য ডক্টর সৌভিকের কেবিন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেল প্রিয়ন্তীর। 24 ঘন্টা টানা ডিউটি করে শরীরটা যেন চলতে চাইছে না। কাল রাত 2 ঘন্টা ঘুম হয়নি প্রিয়ন্তীর। এখন নিজ রুমে যেয়ে বিছানায় গা এলিয়ে দেবে সে। কিন্তু বাসায় ঢুকেই দেখল কিছু মানুষ ড্রয়িং রুমে জড়ো হয়ে বসে রয়েছেন। জাহানারা বেগম তাদের আপ্যায়নে ব্যস্ত। শিফন হেসে হেসে কথা বলছে তাদের সাথে। প্রিয়ন্তী ঘরে ঢুকতেই জাহানারা বেগম তাকে দেখে বললেন, ওই তো আমার মেয়ে চলে এসেছে। প্রিয়, এখানে আয় মা। 24 ঘন্টা রামগাধার মতো একটানা খাটার পর এখন চিড়িয়াখানার অবাক করা জন্তুর মতো মানুষের সামনে নিজেকে প্রদর্শন করতে হবে, কথাটা ভাবতেই মাথার বাঁ পাশটা রগটা ফুলে উঠল। মেজাজ এখনও অত্যন্ত খারাপ, মোটামুটি সপ্তম আসমানে। দাঁতে দাঁত পিষছে। না জানি কি করে ফেলবে সে। কিন্তু এখানে সিন ক্রিয়েট করাটা বুদ্ধিমানের হবে না। তাই মুখে মেকি হাসি রেখে তাদের সালাম দেয় প্রিয়ন্তী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো, আমার পাশে বসো। সোফায় বসা আনুমানিক 40 বয়স্ক একজন ভদ্রমহিলা চায়ে চুমুক দিতে দিতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে কথাটা বলল। প্রিয়ন্তী মুখে মেকি হাসি এখনো বজায় রাখল। তার বুঝতে বাকি নেই এনারা কেন বাসায় এসেছেন। কাল যদি কথাটা তার মা ইনিয়ে বিনিয়ে বলেছিল, ইনারা তারাই। জাহানারা বেগম পুনরায় নিজের মেয়ের বিয়ের জন্য তোড়জোড় করছেন। 4 বছর আগের কথাটা যেন তিনি ভুলেই গেছেন। প্রিয়ন্তী সেখানে বসতেই মহিলাটি বলে উঠলেন, তোমার ডিউটি ছিল? জি, 24 আওয়ার ডিউটি ছিল কাল। কয় বছর হয়েছে চাকরি? 5 বছর হতে চলল। আমাদের আবার টাকার অভাব নেই। ভাইয়া 2 হাতে টাকা কামাই করেছে। এখনও আমাদের প্রতিপত্তির অভাব নেই। সুতরাং বিয়ের পর তোমার চাকরি করা লাগবে না। তুমি ঋত্বির খেয়াল রাখবে, ভাইয়া খেয়াল রাখবে, এটাই যথেষ্ট হবে। জানোই তো মানুষটা একা। তার এখন একজন সাথীর খুব প্রয়োজন। আর বাড়ির বউ কাজ করবে এটা ভালো দেখায় না। আমার ভাবিও গৃহিণীই ছিলেন। মহিলার স্পষ্ট কণ্ঠে প্রিয়ন্তীকে জানিয়ে দিল তাদের বাড়ির বউ হিসেবে তারা কেমন মেয়ে পছন্দ করেন। প্রিয়ন্তীর হাসি পেল। তারা এই রকম ঘরে 24 ঘন্টা কামওয়ালা দেবে এমন মেয়ে চান। তাহলে একজন ডাক্তারকে কেন বিয়ের জন্য প্রস্তাব দিতে এসেছেন? ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল সে, আমি আপনাকে কি বলে সম্বোধন করব বুঝছি না। আপুই বলি। একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ করো। আমি পেশায় ডাক্তার, সেটা হয়তো মা আপনাদের জানায়নি। না না, তা হবে কেন? আমরা তো জানি তুমি ডাক্তার, এই জন্যই তো আরও বেশি আগ্রহী হলাম। তোমার মতো শিক্ষিত মেয়ে বাড়ির বউ হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য। ও তাই বুঝি? আচ্ছা, তাহলে কি আপনার বাড়ির হাউসকিপার হতেও সিভিতে MBBS এর ডিগ্রি থাকতে হয়? বুঝলাম না ঠিক। মহিলার মুখের রংটা খানিকটা বদলে গেল। তার চোখ জোড়া সরু হয়ে এলো। ভ্রুযুগল কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মেলালো। চোয়াল জোড়া শক্ত। কণ্ঠে কৌতূহলতার সাথে খানিকটা ক্ষোভ। সব কিছু অগ্রাহ্য করে প্রিয়ন্তী বলতে লাগলো, আপু, আমি একজন ডাক্তার। প্রফেশনটাকে প্রচণ্ড সম্মান করি আমি।
কাগজে সীমাবদ্ধ করে রাখবার জন্য আমি আমার MBBS ডিগ্রি নেইনি। সুতরাং আপনারা চান বা না চান আমি আমার চাকরি ছাড়ব না। আর একটা কথা, আমার এই বিয়েটা প্রথম নয়, এটা আমার দ্বিতীয় বিয়ে। তাই আমার বিয়ে জনিত আগ্রহটা নেই বললেই চলে। তাই প্রথমবারের মতো এই বিয়েতে কোনো রকম ছাড় দিতে রাজি নই। না আমি নিজেকে বদলাবো, না সেটা চেষ্টা করব। আমি যেমন তেমনই আমাকে গ্রহণ করতে হবে। আমি আর বসে থাকতে পারছি না, অত্যন্ত ক্লান্ত। আমি এখন ঘুমোতে যাব। তাই আমি উঠছি। সিঙ্গাড়া ঠান্ডা হচ্ছে। মায়ের হাতের সিঙ্গাড়া অনেক মজা, খাবেন কিন্তু। বলে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। গটগট করে নিজের রুমের দিকে হাঁটা দিল। 1 মিনিটও পেছন ফিরে ঘুরে দেখল না। তাহলে হয়তো ভদ্রমহিলার কালো মেঘে ঢাকা মুখটা তার নজরে পড়ত। মহিলা কোনো কথা বললেন না। তার ইগোতে বড়সড় একটা ধাক্কা লেগেছে। তাই সে এই বাড়িতে 1 মুহূর্তের জন্যও থাকবেন না। এখনই বেরিয়ে যাবেন। শিপন এবং স্নেহার মুখটা পাংশুটে হয়ে গেছে। জাহানারা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। মেয়ের কথায় প্রতিবাদ করার ফাঁক পাচ্ছেন না। মেয়ে তার দিক থেকে কোনো ভুল কথা বলেনি। প্রথমবার বাবা মার সম্মান রক্ষার্থে যতটা ঝড়ঝাপটা সহ্য করেছে সেটা মুখে বলার মতো নয়। কিন্তু মেয়েটা বিয়ে তো দিতে হবে, আর ছেলের সাথে তার আবরণ থাকতে হবে। জাতাকলের মাঝে এই রকম পিষছেন তিনি। কেউ যদি এমন হতো যে প্রিয়কে ঠিক তার মতো করেই ভালোবাসত, তাহলে হয়তো মেয়েটার জীবনটা এমন ফ্যাকাশে থাকতো না। ব্যাগটা টেবিলে রেখে বিছানায় বসল প্রিয়ন্তী। আবহাওয়া ঠান্ডা। এটা ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমে যা করে এসেছে তারপর এটা শান্তির ঘুম দিতে পারবে কি না গুড়ে বালি। দরজায় কড়া নড়লে তা বুঝতে বাকি রইল না কে এসেছে। ঠান্ডা কণ্ঠে বলল, ভেতরে আয়। ওখানে ওটা কি হলো? তীব্র গতিতে ঘরে প্রবেশ করে শিপন ক্ষিপ্র কণ্ঠে কথা বলে উঠল। তার ক্ষিপ্রতাকে অগ্রাহ্য করে বলল, কি করেছি? ওখানে বেয়াদবি না করলে হতো না? আমি কোনো বেয়াদবি করিনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তুই রীতিমতো বেয়াদবি করেছিস। তুই আসলে বিয়েটা কিভাবে ভেস্তে দিবি সেটাই তোর মাথায় ছিল। এই বিয়েটা যত ভালো হোক না কেন তুই করবি না, এটাই হলো সত্যি। আসলে এর মাধ্যমে আমার একটু প্রমোশন হতো। এটা তোর আর সহ্য হলো না। তোর সমস্যাটা কি আপু? তোদের সমস্যাটা কি? এই রকম চিৎকার করে উঠল প্রিয়ন্তী। এতক্ষণে সব চুপ করে সহ্য করছিল, কিন্তু আর নিজেকে আটকাতে পারল না। ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আমাকে একদণ্ড শান্তি দিতে তোদের কি লাগে? কি লাগে? 4 বছর আগে তুই কি বাচ্চা ছিলিস? জানতিস না কিছু? আমি কতটা ভঙ্গুর অবস্থায় এখানে এসেছিলাম তোর জানা ছিল না? আমি একটু নিশ্চিন্তে শ্বাস নিতে চাই শিপন। তোদের টাকায় খাই না, পড়ি না। নিজের শরীরের ওপর দিয়ে কি যায় আমি জানি। তার মাঝে আমি ডিউটি করি, নিজেরটাও সাথে মানুষেরটাও, যাতে কটা টাকা বেশি পাই। তাতেও তোদের কাছে আমি বোঝা হয়ে গেছি, তাই না? কোথায় ছিলিস তুই যখন দিনের পর দিন আমাকে মেরে রক্তাক্ত করে ফেলে যেত? কোথায় ছিলিস তুই যখন টাইফয়েডের মধ্যে আমাকে একটা ঘরে একা একা পড়ে থাকতে হতো? স্বামী থাকতেও না থাকার মতোই ছিল। কোথায় ছিলিস তুই যখন সব কিছু সহ্য করার পরও তাকে অন্য কারোর সাথে আমাকে দেখতে হয়েছে? কোথায় ছিলিস তুই যখন আমি দিনের পর দিন অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেয়ে পড়ে থাকতাম? কোথায় ছিলিস তুই? তুই না আমার ভাই? এখনই বেরিয়ে যা আমার ঘর থেকে। যা, বের হো। একরকম ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল প্রিয়ন্তী তাকে। 4 বছরের ক্ষতগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ক্ষত থেকে টুপ টুপ করে রক্ত পড়ছে। এই রক্ত কেউ দেখতে পারবে না, এটা শুধু অনুভব করার ব্যাপার। ইরফান নামক কালো অধ্যায়টা এখনও এমন একটা কালো অধ্যায় যার ধার ঘেঁষতেও ও ভয় পায় এখনও প্রিয়ন্তী। চোখটা বুঝতেই 4 বছরের পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। সেদিন ছিল 15ই এপ্রিল তারিখ। দিনটি প্রিয়ন্তী এবং ইরফানের 5ম বিবাহ বার্ষিকী। হাসপাতাল থেকে ছুটি নিয়েছিল প্রিয়ন্তী। 5ম বিবাহ বার্ষিকী বলে কথা। ইরফান বলেছিল আজ সারাটা দিন
হবে শুধু তার এবং ইরফানের। কিন্তু অফিসের কাজের জন্য সকালেই বেরিয়ে পড়েছিল সে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, কিন্তু ইরফানের ফেরার নাম নেই। তাই প্রিয়ন্তী ভেবেছিল ইরফানকে একটা সারপ্রাইজ দিলে হয়তো মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হয়ে রওনা দিল ইরফানের অফিসে। সে তো জানতো না সেখানে তার সম্মুখীন হতে হবে বাস্তবতার সাথে। চলবে।